হাজবেন্ডের জন্য খুব শখ করেই বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি রান্না করেছিলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। জানি না ওর ভালো লাগবে কিনা, তবে আপনাদের ভালো লাগতে পারে এইটুকু বলতে পারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলেন রেসিপিতে চলে যাই। এখানে আমি আলুটাকে কেটে ভালো করে এখন ধুয়ে নিব। আলুটাকে ভালো করে পরিষ্কার করে 3-4 বার পানি পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। অনেকদিন পর আমি আমার পেজে বড় ব্লগ আপলোড করছি, মানে কোনো রেসিপির ব্লগ আপলোড করছি। আসলে মাঝখানে খুব গ্যাপ পড়ে যাচ্ছে, আমি রেগুলার হতেই পারছি না। এখন থেকে চেষ্টা করব অন্তত সপ্তাহে 3 থেকে 4টা ব্লগ দেওয়ার। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম, তাই বেশি করে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এটাকে আমি বেরেস্তা করে তুলে রেখে এই তেলের মধ্যে আমি রান্না বসিয়ে দিব। এখানে হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। আর আমি গরম মশলা বলতে এই 3টাই খাই। আপনারা চাইলে অন্যান্য গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই সাদামাটা 3টা গরম মশলাই সবসময় ভালো লাগে। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর সাথে কাঁচামরিচ বাটা 4টা একসাথে করে এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে আমি ভেজে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, মশলা আপনি যত ভালোভাবে ভাজবেন বা মশলাটাকে আপনি যত ভালোভাবে কুক করতে পারবেন, আপনার রান্না তত বেশি মজা হবে। মশলা ভাজা হয়ে গেলে আমি এখানে এক এক করে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বগুড়ার এই বিখ্যাত আলু ঘাটি কিন্তু আপনারা সব কিছু দিয়ে রান্না করতে পারেন। আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করছি, আপনারা এটা মাছ, ডিম সব কিছু দিয়ে রান্না করতে পারেন। তবে সেই ক্ষেত্রে রেসিপিটা একটু আলাদা হবে। গরম মশলাটা যাবে না ডিমের রেসিপিতে, মাছের রেসিপিতেও গরম মশলাটা যাবে না, যেহেতু এটা গরুর মাংসের, তাই আজকে আমি গরম মশলা ব্যবহার করেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন আমি মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে আগে রান্না করে নিতে হবে, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তবে এটা কোরবানির মাংস, খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমি এখানে পানি দিয়ে দিলাম, মাংসটা রান্না হতে থাক। আমি কিন্তু কয়েকবারই ঢাকনা উঠিয়ে এটাকে নেড়েচেড়ে দিয়েছি, কারণ আপনি যদি একবারে বসিয়ে দিয়ে চলে যান সেক্ষেত্রে নিচে লেগে যেতে পারে। তাই আমি এটা কখনোই করি না। আমি সবসময় কিছু মিনিট পর পর এসে নাড়াচাড়ার উপরে রাখি। নাড়াচাড়া করে আমি ভালো করে এটাকে রান্না করে নিচ্ছিলাম। প্রচুর গরম, এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটাও একটা চ্যালেঞ্জের বিষয়। এটা আসলে মেয়েরাই বুঝবে যে তারা কত কষ্ট করে সংসারের জন্য রান্না বান্না করে। আমার তো গরমে এমন অবস্থা হয় যে পুরো জামা কাপড় সব ভিজে যায় ঘামে। আচ্ছা, আমার মতো কার কার হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমার মাংসটা কিন্তু ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে ছিলে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, মানে যতটুকু সম্ভব ম্যাশ করে নেবেন। হালকা একটু গোটা গোটা থাকবে, বাট পুরোটাই আমি ম্যাশ করে নিয়েছি। তো এখানে হচ্ছে এখন আলুর সাথে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিলে একটু সুবিধা হবে, আপনারা পানি দিয়ে মিশিয়ে নেবেন, নয়তো আসলে নাড়াচাড়া করতে একটু সমস্যাই হচ্ছিল। আমিও দেখলাম যে না, আসলে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে, তাই একটু পানি দিয়ে এখন একটু ভালো করে মশলার সাথে আলুগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এখন এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানিটাকে এমনভাবে দিতে হবে যেন রান্নার পরে জিনিসটা বেশি ঘন হয়ে না যায়। বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা খেতে মজা লাগবে না, এটা একটু টেলটেলেই থাকতে হবে। তো সেই আন্দাজ মতোই হচ্ছে পানিগুলো দিবেন। তো এখানে আমার আলু ঘাটিটা রান্না হতে থাক, যেহেতু সব কিছুই কুক করা বেশি সময় লাগবে না। আমি এখানে এই ফাঁকে ফোড়নটা রেডি করে নিচ্ছি, আর ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, সাথে কাঁচামরিচ কুচি আর এখানে জিরা। তো সব কিছু দিয়ে এখানে পেঁয়াজ দিবেন। যদি আগে কেউ পেঁয়াজ বেরেস্তা না করেন সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজ কুচি দিবেন। আমি যেহেতু আগে পেঁয়াজ বেরেস্তা করেছি তাই এখানে আর দিলাম না। তো সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম ফোড়নটা। এখন এখানে একটু ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে মিশিয়ে নিতে হবে। ফোড়নটা দেওয়ার পর এখান থেকে যে একটা স্মেল আসছিল, এই স্মেলটা সত্যি অনেক মজাদার। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা খেতে কতটা লোভনীয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আমি আগে থেকে করে রেখেছিলাম। সব কিছু ফোড়ন দেওয়ার পর মিনিট 5 এটাকে জাল করে নিতে হবে, তাহলে আলুর ঘাটি রেডি হয়ে যাবে। আলু ঘাটিটা কতটুকু ঘন হয়েছে বা পাতলা হয়েছে সেটা আপনারা একটু দেখে বুঝে নেন। আমি তো গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে এসেছি খাওয়ার জন্য। তো বাটিতে এখন আমি আলু ঘাটিটাকে বেড়ে নেব। দেখেন এটা কিন্তু একটু
একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হয়ে গেছে, তবে এরকমই ঠিক আছে। আপনারা চাইলে আরেকটু পাতলা রাখতে পারেন। তো আমি ওপর দিয়ে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজের বেরেস্তা অনেকবার দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে প্লেটের মধ্যে আমার জামাইকে বেড়ে দিচ্ছিলাম। তো ওকে বললাম যে আসলে সত্যি সত্যি বলো তোমার কাছে কেমন লাগছে। তো ও নিজেও আসলে উত্তরবঙ্গেরই মানুষ, কিন্তু আলুর ঘাটিটা তো আসলে বগুড়ার ফেমাস, বাট ও তো জামালপুরের। ও এর আগে কখনো ওইভাবে খায়নি। আমি ডিম দিয়ে আলুর ঘাটি অনেকবারই করেছি, তবে গরুর মাংস দিয়ে এটাই প্রথম। এটা আসলে আমার খেতে ইচ্ছে করছিল অনেক, তাই আমি করেছিলাম। কিন্তু সে বলেছে তার কাছে অনেক ভালো লেগেছে, আর আমার কাছে তো ভালো লেগেছেই। আর আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনারা একবার বাসায় ট্রাই করেন, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজা। এটা হলে অনায়াসেই এক পদ দিয়ে আপনারা ভাত খেয়ে উঠতে পারবেন। আর আলুর ঘাটির খাওয়ার নিয়মটা কি জানেন? বেশি বেশি আলুর ঘাটি নেবেন আর অল্প করে ভাত নেবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পেজের পাশে থাকবেন। টিকটক থেকে দেখলেও ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।